হ্যালো স্টুডেন্টস, ভীষণ ডব্লিউবিসিএসের পক্ষ থেকে আজকে আবার নিয়ে চলে এসেছি হিস্ট্রির যে র্যাপিড ফায়ার কোশ্চেন অ্যান্সারের হচ্ছে এটা টপিকটা চলছিল। আগের দিন হয়েছে আইভিসি, ঠিক আছে? তো যদি ভিডিওটা না দেখে থাকো, ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে থাকবে, বা তোমরা চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারো। এবং তারপরের চ্যাপ্টার আজকে শুরু হচ্ছে ভেদিক পিরিয়ড। তো ভেদিক পিরিয়ড থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষায়, এবং চ্যাপ্টারটি অনেকটি বড় বলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2। ওকে, আজকে করব আমরা পার্ট 1 এবং কাল হবে পার্ট 2। এখানে 100 MCQ আছে, আজকে করবো 50টা এবং কালকে করবো 50টা, ঠিক আছে? তো ভেদিক পিরিয়ড থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো আজকে সেই কোশ্চেনগুলো দেখব। তো পার্ট 1টা আজকে শুরু করা যাক। ওকে, তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান অথর্ড দ্য ইউরোপিয়ান থিওরি অ্যাবাউট দ্য হোমল্যান্ড অফ আরিয়ানস? এখানে বলা হচ্ছে যে কোন হিস্টোরিয়ান প্রথম বলেছিলেন যে আরিয়ানরা ইউরোপে থাকে, ঠিক আছে? যে আরিয়ানরা কোথা থেকে ভারতবর্ষে এসেছিলেন, বা আরিয়ানদের হচ্ছে বা আর্যদের আদি বাসস্থান কোথায়, এই নিয়ে মতবিরোধ রয়েছে। অনেক হিস্টোরিয়ান অনেক রকমের হচ্ছে তথ্য দিয়েছে, থিওরি দিয়েছে। তো সেখানে আছে ইউরোপ কোথায়, ইউরোপে বাস করতো, এশিয়াতে সেন্ট্রাল এশিয়াতে বাস করতো, কেউ বলতো আর্কটিক রিজনে বাস করতো, কেউ বলতো তিব্বেতে বাস করতো, ঠিক আছে? সেই রকম কোন হিস্টোরিয়ান বলেছিলেন যে ইউরোপে বাস করতো আর্যরা? তো সঠিক উত্তরটি হবে ডাব্লিউ জোন্স। ওকে, সরি। তো সঠিক উত্তরটি হবে ডাব্লিউ জোন্স। তারপরের কোশ্চেন নাম্বার 2, হু ইজ দ্য ওপিনিয়ন দ্যাট জার্মানি ওয়াজ দ্য আরিয়ানস হোমল্যান্ড? এক্ষুনি বললাম বিভিন্ন জায়গায় বসতি ছিল, এই নিয়ে মতবিরোধ রয়েছে। তো আগেরটা ছিল ইউরোপে কে বলেছিল, এখন বলছি যে জার্মানিতে কে বলেছিল আরিয়ানদের মেন হোমল্যান্ড, ঠিক আছে? তো সঠিক উত্তরটি হবে পেঙ্কা। হিস্টোরিয়ান পেঙ্কা প্রথম বলেছিলেন যে আর্যদের আদি বাসস্থান জার্মানিতে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 3, অ্যাকর্ডিং টু নেইরিং হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য হোমল্যান্ড অফ আরিয়ানস? এই নেইরিং একজন হিস্টোরিয়ান, তেনার মতে আরিয়ানদের মেন হোমল্যান্ড কোথায় ছিল? ওকে, তো এখানে সঠিক উত্তরটি হবে স্টেপস। যে যে সেন্ট্রাল এশিয়ার যে স্টেপস তৃণভূমি আছে, সেইখানে হচ্ছে আর্যদের প্রধান বাসস্থান বলে এই হিস্টোরিয়ান নেইরিং বিশ্বাস করতেন, ঠিক আছে? তারপর কোশ্চেন নাম্বার 4, হু অ্যাডভোকেটেড দ্য থিওরি দ্যাট সেন্ট্রাল এশিয়া ওয়াজ দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ান পিপল? তাহলে কোন হিস্টোরিয়ান, এখানে কোশ্চেনটা বলা হচ্ছে কোন হিস্টোরিয়ান সেন্ট্রাল এশিয়াতে আর্যদের প্রথম আদি বাসস্থান ছিল, অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ানস ওয়াজ সেন্ট্রাল এশিয়া, কোন হিস্টোরিয়ান বিশ্বাস করতেন? ওকে, বা বলেছিলেন? তো সঠিক উত্তরটি হবে ম্যাক্স মুলার। এইটাই হচ্ছে সবথেকে বেশি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? ওই জন্য ভেরি ইম্পর্টেন্ট আমি স্টার মার্ক দিয়ে রাখলাম যে ম্যাক্স মুলার প্রথম বলেছিলেন সেন্ট্রাল এশিয়াতে আরিয়ানদের মেন হোমল্যান্ড, এবং এটি হচ্ছে বেশি করে আমরা মেনে চলি, বা এটি হচ্ছে বেশি অ্যাকসেপ্টেবল। ওকে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 5, হু আর্গিউড দ্যাট মেসোপটেমিয়া ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ আরিয়ান? আবার একটা কোশ্চেন চলে এলো যে একজন আর্গিউড করেছিল, মানে মতবিরোধ করেছিল যে মেসোপটেমিয়া আর্যদের আদি বাসস্থান ছিল। তো তিনি কে? অপশানগুলো একবার দেখে নাও, জি চিল্ড্রে, এসি দাস, পেঙ্কা অ্যান্ড ডাব্লিউ জোন্স। ওকে, তো সঠিক উত্তরটি হবে পেঙ্কা, ঠিক আছে? একটু আগেই দেখলাম পেঙ্কা আরও এক জায়গায় বলেছিল যে জার্মানিতে এদের আদি বাসস্থান, ঠিক আছে? তো পেঙ্কা আরও বলেছিলেন যে এদের মেসোপটেমিয়াতেও বাড়ি। তারপর কোশ্চেন নাম্বার 6, টিবেটিয়ান থিওরি অফ আরিয়ান হোমল্যান্ড ইজ অ্যাডভোকেটেড বাই? ঠিক আছে, যে আর্যদের আদিবাসস্থান টিবেতে ছিল, এটি আবার কে বলেছিলেন? তো সঠিক উত্তরটি হবে এখানে দয়ানন্দ সরস্বতী, ডক্টর দয়ানন্দ সরস্বতী অ্যান্ড পারগিটার। ওকে, দয়ানন্দ সরস্বতী আমাদের ইন্ডিয়ান একজন হিস্টোরিয়ান, সকলেই নাম শুনেছি, এবং তার সাথে সাথে পারগিটার বলেও আরেকজন হিস্টোরিয়ান, তিনিও বলেছিলেন যে আর্যদের আদিবাসস্থান তিব্বতে ছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 7, আমাদের ফেমাস বালগঙ্গাধর তিলক অ্যাডভোকেট করেছিলেন যে আর্যদের বাসস্থান আরও এক জায়গায়, তো সেইটা কোথায় ছিল সেটা আমরা দেখব। বালগঙ্গাধর তিলককে আমরা সকলেই জানি,
একজন এক্সট্রিমিস্ট ছিলেন, হিস্ট্রি পড়ার সময় আমরা সেটা পড়েছি। তো বালগঙ্গাধর তিলক কী অ্যাডভোকেট করেছিলেন যে আর্যদের বাসস্থান নিয়ে, সেটা আমরা দেখব। তো বালগঙ্গাধর তিলক অ্যাডভোকেট দা কোন থিওরিটা দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক? তো সঠিক উত্তরটি হবে আর্কটিক থিওরি অফ হোমল্যান্ড। ঠিক আছে, আর্কটিক থিওরি অফ হোমল্যান্ড। বালগঙ্গাধর তিলক আর্যদের বিষয়ে একটু বইও লিখেছিলেন। ঠিক আছে, সেই বইটিতেই লিখেছিলেন যে আর্যদের আদি বাসস্থান আর্কটিক রিজিয়ন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 8, হু বিলিভড দ্যাট ইন্ডিয়া ওয়াজ দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ান? তো এখানে বলা হচ্ছে যে কে আবার বিশ্বাস করেন যে আমাদের ভারতবর্ষই ছিল হচ্ছে আর্যদের আদি বাসস্থান, আর্যরা অন্য জায়গা থেকে আসেনি আমাদের ভারতবর্ষে, আর্যরা আমাদের ভারতবর্ষেরই হচ্ছে লোকজন। তো কে বলেছিলেন? তো সঠিক উত্তরটি হবে এসি দাস, জিএন ঝা অ্যান্ড কালা। এর সাথে সাথে বলে রাখি, আরও একজন খুব ফেমাস একজন ব্যক্তি বলেছেন যে আর্যদের আদি বাসস্থান আমাদের ইন্ডিয়ায়, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। ওকে, বিবেকানন্দ। ওকে, স্বামী বিবেকানন্দজিও বলেছিলেন যে আর্যদের আদি বাসস্থান ইন্ডিয়াতে ছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 9, দ্য ওয়ার্ড ভেদা হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড ভিদ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? তো আমরা যে বেদ নিয়ে পড়াশোনা করি, তো ওয়ার্ড ভেদা, এই বা বেদ শব্দটা ভিদ শব্দ থেকে এসছে। এই ভিদ শব্দের আসল অর্থটা কি? ঠিক আছে, তো সঠিক উত্তরটি হবে নলেজ বা জ্ঞান। জ্ঞান ছিল ভেদা শব্দের সব থেকে পারফেক্ট মিনিং। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ উপনিষদস প্রেজেন্ট ইন ইন্ডিয়া? ওকে, এটি একটি খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কতগুলি উপনিষদ আছে আমাদের ইন্ডিয়াতে, সেটি বহুবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হবে অপশানে 108টি উপনিষদ রয়েছে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে একটি কোশ্চেন। ওকে, তোমরা এটা ভালো করে দেখবে। 108টি উপনিষদ আমাদের ইন্ডিয়ার বা ভেদের আন্ডারে আছে। ওকে, তারপরের কোশ্চেন 11 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ব্র্যাকেট ফ্রম ঋগ্বেদিক পিরিয়ড? যে ঋগ্বেদিক পিরিয়ড মানে ঋগ্বেদ কখন লেখা হয়েছিল বা ঋগ্বেদিক পিরিয়ডটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে ছিল? ঠিক আছে, তো সঠিক উত্তরটি হবে 1500 বিসি টু 1000 বিসি। 1500 বিসি টু 1000 বিসি পর্যন্ত ঋগ্বেদিক পিরিয়ডটা ছিল। তারপরে মানে বেদের আরও পাহাড়গুলো পরবর্তীকালে ধীরে ধীরে আসে। ওকে, তো ঋগ্বেদিক পিরিয়ডটা ছিল 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত। আর্যরা এসেছিল আমাদের ভারতবর্ষে প্রায় 2000 বিসির নাগাদ, কিন্তু তখন তো অতটা তারা বসতি স্থাপন করবে, তারপর তো বেদ নিয়ে আলোচনা করবে, তাই না? তো মানে প্রায় 500 বছর লেগে গিয়েছিল। তো তারপর 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত ঋগ্বেদিক পিরিয়ডটা ছিল। ওকে, তারপরের কোশ্চেন নাম্বার 12, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভেদা কন্টেন্টস দ্য পুরুষা সুক্ত পার্ট? ওকে, ভেদের বিভিন্ন 4টে আমরা ভেদ জানি মেন, ঋগ্বেদ, সামাবেদ, যজুর্বেদ অ্যান্ড অথর্ববেদ। এবং এই বিভিন্ন ভেদগুলো, এই 4টে ভেদের আবার বিভিন্ন পার্ট রয়েছে ভিতরে। যেমন আমরা একটা বই পড়তে গেলে একটা বইয়ের সূচিপত্র আছে, সেই সূচিপত্রের আমাদের বিভিন্ন অধ্যায় আছে, সেরকম বেদেরও রকম বিভিন্ন বিভিন্ন পার্ট বা অধ্যায় রয়েছে। তো একটি পার্টের নাম হলো সেরকম পুরুষা সুক্তা। এই পুরুষা সুক্তা পার্টটা এই 4টি ভেদের, নিচের 4টি ভেদের মধ্যে কোন ভেদের আন্ডারে পড়ছে সেটি এখানে জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, তো সঠিক উত্তরটি হবে ঋগ্বেদা। তো ঋগ্বেদের আন্ডারেই আছে পুরুষ সুক্তা। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 13, নেম দ্য ট্যাক্স হুইচ ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য কমন পিপল বাই কিং অফ দ্য ভেদিক পিরিয়ড? ভেদিক পিরিয়ডে না একদম আমাদের এখানকার মতো যেমন সোশ্যাল একটা ব্যাপার স্যাপার রয়েছে, যেমন আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, তাদের একজন হেড আছে, আমাদের কাছ থেকে ল্যান্ড ট্যাক্স কালেক্ট করা হয়, সেইটা নিয়ে সরকার চলে। সেরকম সিমিলারলি ভেদিক পিরিয়ডেও ওদের একটা সামাজিক কালচারাল স্ট্রাকচার ছিল, সোশ্যাল স্ট্রাকচার ছিল, ইকোনমিক্যাল স্ট্রাকচার ছিল। তো সেখানেও মানে বেদিক পিরিয়ডে যে লোকজন ছিল তাদেরও ট্যাক্স দিতে হতো তাদের রাজাদের। ঠিক আছে, তো সেই ট্যাক্সটার নাম কী ছিল, কী ট্যাক্স তাদের দিতে হতো? এইটি খুব ভেরি ভেরি একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে, ট্যাক্সটার নাম জিজ্ঞেস করে পরীক্ষাতে, কোন ট্যাক্স তাদের দিতে হতো? তো সঠিক উত্তরটি হবে বালি নামে একটি ট্যাক্স। এটা হচ্ছে একটা ল্যান্ড ট্যাক্স বলা হয়, মানে জমির ট্যাক্স, বা ওই গরু টরু যাদের থাকে না, তাদের যত বেশি গরু তাদের একটা ট্যাক্স দিতে হয়। তখনকার দিনে যার যত বেশি গরু তার তত বেশি সম্পত্তি, এরকম মানা হতো। ঠিক আছে, একটু পরেই দেখব গরু নিয়ে মারামারি হচ্ছে।
তো এই বালি ট্যাক্সটা তাদের কিংকে দিতে হতো ভেদিক পিরিয়ডে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, হোয়াট ওয়াজ দ্য গভর্নমেন্ট ফ্রম ডিউরিং দ্য ঋগ্ভেদিক পিরিয়ড? ঠিক আছে, এই যে আমি একটু আগেই বললাম তাদের একটা গভর্নমেন্ট ছিল, সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচার ছিল, সেই গভর্নমেন্টটা কী টাইপের ছিল, ঋগ্ভেদিক পিরিয়ডে কী টাইপের ছিল? রিপাবলিক ছিল, ডেমোক্রেসি ছিল, মোনার্চি ছিল, নাকি নান অফ দিস, মানে উপরেরগুলো কোনোটি নয়? তো সঠিক উত্তরটি হবে অপশান সি, মোনার্চি। ওকে, মোনার্চি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এইটিও বহুবার পরীক্ষায় এসছে, মোনার্চি টাইপের ছিল তাদের গভর্নমেন্ট। তারপর কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দিস ফলোয়িং প্র্যাকটিসেস ওয়াজ নট নোন টু ঋগ্ভেদিক পিপল? এই নিচের অনেকগুলো মানে তখনকার দিনে না অনেক মানে রেওয়াজ ছিল, সেগুলো তারা প্র্যাকটিস করতো, মেনে চলতো। তার মধ্যে নিচের এই 4টে অপশান দেওয়া আছে, যেমন পলিগ্যামি মানে অনেকগুলো বহু বিবাহ, পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ, তারপর পুরাত সিস্টেম, তারপর পলিঅ্যান্ড্রিও একটা বহু বিবাহ, মানে পলিগ্যামি মানে হচ্ছে একটা অনেকগুলো স্বামী, অ্যান্ড পলিঅ্যান্ড্রি মানে অনেকগুলি বিবাহ এরকম, ঠিক আছে। এবং সি হচ্ছে চাইল্ড ম্যারেজ। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি, চাইল্ড ম্যারেজ। এইগুলো উপরেরগুলো প্র্যাকটিস করলেও তারা কখনো না শিশুদের বিবাহ দিত না, বাল্য বিবাহ ভেদিক পিরিয়ডে প্রচলন ছিল না। ওকে, এটি একটা ভালো দিক ভেদিক পিরিয়ডের। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 16, হাউ মেনি রেফারেন্সেস অফ রিভার গঙ্গা আর দেয়ার ইন ঋগ্বেদা? আমরা দেখব যে ঋগ্বেদ যখন লেখা হয়েছিল তখন তাতে বিভিন্ন নদীর নাম উল্লেখ করা হয়েছে, যেমন ইন্দাস, সিন্ধু নদী, সরস্বতী নদী, যমুনা নদী, গঙ্গা নদী। তো এই গঙ্গা নদীটাকে কতবার রেফারেন্স বা মেনশান করা হয়েছে ঋগ্বেদে? ওকে, তো সঠিক উত্তরটি হবে অপশান এ 1, মাত্র একবার গঙ্গা নদীর নাম উল্লেখ করা যায়। তার মানে বুঝতেই পারছো যে ভেদিক পিরিয়ডে গঙ্গা নদীর অতটা মাহাত্ম্য ছিল না যতটা অন্যান্য নদীর ছিল, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 17, হু ওয়াজ দ্য গ্রেট ল মেকার ডিউরিং দ্য ঋগ্বেদিক পিরিয়ড? কে ছিলেন মানে তখনকার দিনের একজন আইন তৈরি করতেন, ঠিক আছে। নিচের অনেকগুলো নাম লেখা আছে বিশিষ্ট ব্যক্তিদের, গ্রেট ল মেকারদের, যেমন এই চাণক্য, বি বানাভট্ট, এমন সি কৈপাল, অ্যান্ড ডি মানু। ওকে, তো সঠিক উত্তরটি হবে অপশান ডি, মানু। আমরা সকলেই জানি মানুর হচ্ছে একটি ফেমাস বই আছে যেটাকে বলা হয় মানুস্ক্রিপ্ট। তো তিনিই হচ্ছে এই মানুস্ক্রিপ্টের আন্ডারে বিভিন্ন যে আইন কানুন সেগুলো লিখে গেছেন, ঠিক আছে। ওকে, তো মানু হলেন বেদিক পিরিয়ডের গ্রেট ল মেকার। তারপর কোশ্চেন নাম্বার 18, হাউ মেনি রেফারেন্সেস অফ রিভার যমুনা আর দেয়ার ইন ঋগ্বেদ? তো যমুনা নদীটাকে কতবার ঋগ্বেদে মেনশান করা হয়েছে? সঠিক উত্তরটি হবে 3বার মেনশান করা হয়েছে যমুনাকে। তো এখানে দেখতে পেলে যে আগে গঙ্গাকে মাত্র একবার মেনশান করা হয়েছে, এখানে যমুনাকে করা হয়েছে 3বার, তাহলে অবশ্যই ঋগ্বেদে গঙ্গার থেকে যমুনার প্রাধান্য তাদের কাছে বেশি ছিল, যে কারণে এখানে 3বার মেনশান করা হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 19, দ্য হার্টল্যান্ড অফ ঋগ্বেদিক কালচার। ওকে, তো মানে ঋগ্বেদিক কালচার মানে ঋগ্বেদের পিপিলরা কোথায় এসে বসতি স্থাপন করেছিল বা তাদের প্রধান বসতি স্থাপন যেখানে করেছিল সেটাকেই হার্টল্যান্ড বলা হচ্ছে, সেটা ইন্ডিয়ার মধ্যেই। তো সেটা কোথায় ছিল? তো সঠিক উত্তরটি হবে সপ্তসিন্ধু। যেখানে সপ্তসিন্ধু এই কারণেই বলা হয়, আর্যরা যেখানে এসে বসতি স্থাপন করেছিল ঋগ্বেদের লোকেরা, সেই জায়গাটায় প্রায় 7টা নদী বয়ে চলতো, সেই জন্য বলা হয় সপ্তসিন্ধু। এক ইন্দাস এবং তার বিভিন্ন ট্রিবিউটারিগুলো। ওকে, সব মিলিয়ে 7টা নদী ছিল, সেই জন্য বলা হয় সপ্তসিন্ধু জায়গাটা। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 20, দ্য সৈন্ধব রিজিয়ান বা সপ্তসিন্ধু রিজিয়ান, এটা সৈন্ধবটাই হচ্ছে সপ্তসিন্ধু। ওকে, সিন্ধু রিজিয়ান কনসিস্টেড অফ, ঠিক আছে। এই সপ্তসিন্ধু জায়গাটা কোন কোন রিজিয়ান নিয়ে তৈরি হয়েছিল? ওকে, তো সঠিক উত্তরটি হবে অপশান বি, রিজিয়ান অফ ইন্ডিয়াস অ্যান্ড ইস্ট ট্রিবিউটারি। আমি একটু আগেই বলে দিলাম যে সিন্ধু নদ এবং তার ট্রিবিউটারিগুলো মিলেই সপ্তসিন্ধু ওই ল্যান্ডটা তৈরি হয়েছিল, প্রায় 7টা নদী ছিল। ওকে, তো সঠিক উত্তরটি হবে রিজিয়ন অফ ইন্ডাস অ্যান্ড ইটস ট্রিবিউটারি। ওকে, সিন্ধু এবং তার শাখা নদীগুলোই সপ্তসিন্ধু তৈরি হয়েছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 21, হুইচ ভেদা নোন অ্যাজ পুরোহিত দর্পণ? ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরোহিত দর্পণ বলা হয় কোন ভেদাকে? বলা হয় কোন ভেদাকে, ঠিক আছে, বা বেদকে বলা হয়?
তো সঠিক উত্তর হবে যজুর্বেদা। যজুর্বেদা এই যজুর্বেদাতে অনেক রকম পুরোহিতদের রীতি রেওয়াজ, কীভাবে পুজো করতে হয়, বিভিন্ন নিয়ম কানুন সব কিছু এই যজুর্বেদাতে লেখা আছে, যে কারণে পুরোহিতরা যজুর্বেদাকে ফলো করে বিভিন্ন পূজা অর্চনা করে থাকতো। সেই কারণে এই ভেদার নাম, অপর নাম হচ্ছে পুরোহিত দর্পণ। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 22, দ্য গায়ত্রী মন্ত্র। আমরা সকলেই জানি গায়ত্রী মন্ত্র, ঠিক আছে। এই ফেমাস গায়ত্রী মন্ত্র কন্টেন্টস ইন হুইচ অফ দ্য ফলোয়িং ভেদা। এই গায়ত্রী মন্ত্রটা কোন ভেদার আন্ডারে পড়ছে? গায়ত্রী মন্ত্রটা কোন ভেদাতে লেখা হয়েছে? 4টে বেদের মধ্যে কোন ভেদাতে গায়ত্রী মন্ত্রটা লেখা হয়েছে? ওকে, তো সঠিক উত্তরটি হবে অপশান এ, ঋগ্বেদার আন্ডারেই এই গায়ত্রী মন্ত্রটা লেখা হয়েছে। এর পরে পড়ব গায়ত্রী মন্ত্রটা আসলে কোন দেব বা দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, এবং গায়ত্রী মন্ত্রটা কোন কোন মনীষী বা মুনি লিখেছিলেন, ঠিক আছে। ওকে, একটু পরেই সেগুলো দেখবো আমরা। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 23, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মেন কজ বিহাইন্ড দ্য ফেমাস ঋগ্বেদিক ট্রাইবাল ওয়ার ব্যাটেল অফ 10 কিং অফ বা দাসাহারান্ডা যুদ্ধা, ঠিক আছে। ঋগ্বেদিক পিরিয়ডে একটা ফেমাস যুদ্ধ হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋগ্বেদিক পিরিয়ডে একটি ফেমাস যুদ্ধ হয়েছিল। একদিকে ছিল 10টা রাজা এবং আরেক দিকে ছিল কিং সুদাস, যিনি ভরত হচ্ছে বংশের রাজা ছিলেন। তো একদিকে হচ্ছে কিং সুদাস আর একদিকে হচ্ছে প্রায় 10টা রাজার একটা কম্বাইন্ড জোট। এই মানে দুটো কম্বাইন্ড ফোর্সের হচ্ছে যুদ্ধ হয়েছিল পুরুষণী নদীর তীরে, ঠিক আছে। পুরুষণী বা এখন মানে কারেন্ট নাম হচ্ছে রবি নদী। তো রবি নদীর তীরে হচ্ছে এই যুদ্ধটা হয়েছিল। তো সেই যুদ্ধটা কী নিয়ে হয়েছিল? এটা ব্যাটেল অফ 10 কিংস বলা হয়, খুব ফেমাস একটা যুদ্ধ। তো কী নিয়ে হয়েছিল? তো সঠিক উত্তর হবে 23 অপশান বি, ক্যাটেল অ্যান্ড ল্যান্ড ডিসপুট। আমি একটু আগেই বলেছিলাম গরু নিয়েও যুদ্ধ হতে পারে, ঠিক আছে। তো সেখানে রাজায় গরু নিয়ে যুদ্ধ, তখন বলা হতো যার যত বেশি গরু তার তত সম্পত্তি, মূলধন, ঠিক আছে। তো ক্যাটেল অ্যান্ড ল্যান্ড ডিসপুট, জায়গা জমি এবং গরু নিয়ে হচ্ছে, বা ক্যাটেল গবাদি পশুদের নিয়ে মানে বিক্ষোভ বলতে কি মানে কি বলবো, কলিশনটা হয়েছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 24, মেডিকেল সায়েন্স ডিলস উইথ হুইচ ভেদা। কোন ভেদাতে মেডিকেল সায়েন্স প্রথম আমরা দেখতে পাই, ঠিক আছে। মেডিকেল সায়েন্স, আমাদের ইন্ডিয়ান মেডিকেল সায়েন্সের উৎপত্তি কোন ভেদ থেকে? সঠিক উত্তর হবে অথর্ববেদ। অথর্ববেদ থেকে আমাদের ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স হচ্ছে প্রথম উৎপত্তি লাভ করে। এটা শুধু ইন্ডিয়া না, গোটা বিশ্বেই বলতে গেলে মেডিকেল সায়েন্স প্রথম অথর্ববেদ থেকেই উৎপত্তি লাভ করেছিল। কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ মোস্ট মেনশনড ইন ঋগ্বেদ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন নদীর নাম সব থেকে বেশি বার ঋগ্বেদে মেনশন করা হয়েছে? আমরা দেখেছি যমুনা মাত্র 3 বার, গঙ্গা মাত্র 1 বার, কিন্তু এর আরও অনেক নদী ছিল, যমুনা, গঙ্গা, সিন্ধু, নর্মদা, আরও সরস্বতী, এইসব নদীরও নাম মেনশন করা হয়েছিল, কিন্তু সবথেকে বেশিবার মেনশন করা হয়েছিল অপশানে সিন্ধু নদী বা ইন্ডাস নদীকে সবথেকে বেশিরবার মেনশন করা হয়েছিল ঋগ্বেদে। ওকে, কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ হোলিয়েস্ট রিভার ইন দ্য ঋগ্বেদ। কোশ্চেনটা একটু ট্রিকি আছে এখানে, মানে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় দেয়। যে আগেরটা আমরা করলাম যে বেশিবার মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে সিন্ধু নদ, কিন্তু হোলিয়েস্ট সবথেকে পবিত্রতম নদী ঋগ্বেদের আন্ডারে কে ছিল, মানে কোন নদীটা ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে তখন সরস্বতী রিভারটি ছিল সবথেকে হোলিয়েস্ট বা পবিত্রতম নদী ছিল সরস্বতী নদী ঋগ্বেদিক পিরিয়ডে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন 27, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য যোগা সোসাইটি। যোগ সোসাইটির ফাউন্ডার কে ছিলেন? আমরা সকলেই জানি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এবং বহুবার পরীক্ষায় এসছে, এবং এর উত্তরটিও আমরা সকলেই জানি, পতঞ্জলি ছিলেন যোগা সোসাইটির ফাউন্ডার। ওকে, কোশ্চেন নাম্বার 28, গাভিষ্টি ইজ দ্য টার্ম ইন ঋগ্বেদা ফর। ওকে, তো ঋগ্বেদে কিছু কিছু টার্ম ইউজ হতো সংস্কৃত ল্যাঙ্গুয়েজে, যেগুলো এখন আর ইউজ করা হয় না, এখন আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজের ইউজ করি। সেই রকম একটি টার্ম হলো গাভিষ্টি। এই গাভিষ্টিটা কী উদ্দেশ্যে বোঝানো হতো বা কিসের জন্য বলা হতো সেটা আমরা পড়বো এখানে। এগুলো পরীক্ষায় বহুবার দেয়, গাভিষ্টিটা অনেকবারই পরীক্ষায় দিয়েছে। তো গাভিষ্টি টার্মটা কিসের জন্য ঋগ্বেদে ইউজ করতো সেটা দেখে নেবো। তো সঠিক উত্তর হবে ওয়ার ইন সার্চ অফ কাউ, গরু খুঁজতে গিয়ে যুদ্ধ, ঠিক আছে। তখন আমি আগেই বলেছি যে যার যত বেশি গরু
তার তত বেশি সম্পত্তি। তখন কি হতো, গরু চুরি করে নিয়ে চলে যেত। তো সেই অনুযায়ী যদি আমার গরু কেউ চুরি করে নিয়ে যায়, আমি অবশ্যই খুঁজতে বেরোবো। আমি যদি গিয়ে দেখি আমার গরু অন্য লোকের বাড়িতে বাঁধা রয়েছে, তো আমি তার সাথে গিয়ে ঝগড়া করবো, যুদ্ধ করবো। সেই ওয়ার ইন সার্চ অফ কাউ, গরুকে খোঁজা নিয়ে যে যুদ্ধটা হতো তাকে বলা হতো গাভিষ্টি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার নেক্সট 29 হচ্ছে পাথিকৃত বা কুইন্টানা ইজ দ্য ঋগ্বেদ টার্ম। পাথিকৃত বলেও একটি টার্ম ইউজ করা হতো, সেটি কিসের জন্য ব্যবহার করা হতো? ওকে, সঠিক উত্তর হবে ফায়ার গড, আগুনের দেবতাকে বলা হতো পাথিকৃত। ওকে, কোশ্চেন নাম্বার 30, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হালা অর সিরা ইজ দ্য ঋগ্বেদিক টার্ম। হালা বা সিরা কাকে উদ্দেশ্য করে বলা হতো? তো সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, প্লাগ বা লাঙলকে বলা হতো হালা। আমরা যে হাল করি না, হালা থেকেই হাল এসছে, তো সেইটাকে বলা হচ্ছে প্লাগটাকে মেনশন করার জন্য আমরা হালা বা সিরা বলতাম ঋগ্বেদিক পিরিয়ডে। কোশ্চেন নাম্বার তারপর 31, আয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি বহুবার পরীক্ষায় এসছে। আয়াস কাকে বলা হতো ঋগ্বেদিক সময়ে? ঠিক আছে, আয়াস টার্মটা কী জন্য ইউজ করা হতো? তো সঠিক উত্তরটি হবে অপশান ডি, কপার বা ব্রোঞ্জকে মেনশন করার জন্য আমরা আয়াস এই টার্মটা ইউজ করতাম ঋগ্বেদিক পিরিয়ডে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 32, হাউ মেনি মন্ত্রস ডাজ ঋগ্বেদিক কন্টেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে যে ঋগ্বেদে কতগুলি মন্ত্র ওখানে লেখা আছে। ওকে, তো সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, 1800। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্যই বললাম, কেননা পরীক্ষায় এটি আসে যে কতবার ওম লেখা আছে, ওম এই শব্দটি কতবার লেখা আছে। তখনও সঠিক উত্তর হবে 1028 বার। যতগুলি মন্ত্র লেখা আছে ঋগ্বেদে 1028 বার, ততগুলি ওমও লেখা আছে ঋগ্বেদে 1028 বার। ওকে, এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এসছে। তারপর কোশ্চেন নাম্বার 33, ঋগ্বেদা হ্যাজ বিন অর্গানাইজড ইন্টু হাউ মেনি মন্ডল? এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। আমরা যখন কোনো একটি বই পড়ি, বইটিকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়, বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হয় যাতে পড়ার সুবিধার জন্য। তো সেরকম ঋগ্বেদকেও বিভিন্ন মণ্ডল বা বিভিন্ন পার্টে বা অধ্যায়ে ভাগ করা ছিল। সেই ঋগ্বেদে তাহলে কটা মণ্ডলকে ভাগ করা হয়েছিল ঋগ্বেদকে, সেটি কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, 10। 10টা মণ্ডল বা 10 মণ্ডলে ঋগ্বেদ পাঠ করা ছিল। তারপর কোশ্চেন নাম্বার 34, নিষ্কা ওয়াজ অ্যান অর্নামেন্ট ইন ভেদিক পিরিয়ড বাট লেটার বিকেম। নিষ্কা প্রথমে ছিল হচ্ছে ঋগ্বেদের একটা অর্নামেন্ট বা অলঙ্কার বা গয়না ছিল, কিন্তু পরবর্তীকালে নিষ্কা সেই অলঙ্কারটা চেঞ্জ হয়ে অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়। সেটি কিসে রূপান্তরিত হয়? তো সঠিক উত্তরটি হবে 34-এর অপশন নাম্বার ডি, কয়েন। পরে অলঙ্কারটাই তাদের কয়েন বা টাকা পয়সায় পরিণত হয়ে যায়। তো এখানে কোশ্চেন আসে যে ঋগ্বেদিক পিরিয়ডে কয়েন কোনটা? তখন অপশানে থাকে অনেকগুলি এবং নিষ্কাও অপশানে দেওয়া থাকে, তখন সঠিক উত্তর হবে নিষ্কা। কোশ্চেনটা উল্টেও দিতে পারে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 35, হাউ মেনি টাইম ঋগ্বেদা কন্টেন দ্য ওয়ার্ড জন? এই জন শব্দটা কতবার ঋগ্বেদে পাওয়া গেছে? তো সঠিক উত্তর হবে অপশান বি, 275। 275 বার হচ্ছে এই জন শব্দটা হচ্ছে ঋগ্বেদে পাওয়া গেছে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 36, হোয়াট ওয়াজ দ্য ফ্যামিলি স্ট্রাকচার অফ ঋগ্বেদিক আরিয়ান্স? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্যামিলি স্ট্রাকচার তাদের কেমন ছিল ঋগ্বেদিক পিরিয়ডে? তো 36-এর কোশ্চেনের সঠিক উত্তর হবে প্যাট্রিয়ার্চাল। ওকে, প্যাট্রিয়ার্চাল। তারপর কোশ্চেন নাম্বার 37, হাউ টাইমস ওম ডাজ ঋগ্বেদ কন্টেন্টস? একটু আগে আমি বলেছিলাম যে ওম ততগুলি হচ্ছে ঋগ্বেদে মন্ত্রও লেখা আছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 1028 বার। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 38, হাউ মেনি হাইমস আর দেয়ার ইন সমবেদা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ঋগ্বেদে কতগুলি মন্ত্র বা হাইমস আছে সেগুলো পড়ে না, আরও বাকি 4টে যে বেদ আছে তাদের কতগুলি মন্ত্র লেখা আছে সেগুলোও পড়ে। তো সামাবেদাতে কতগুলি মন্ত্র বা হাইমস লেখা আছে সেটিও পরীক্ষায় বহুবার এসছে। তো 38-এর সঠিক উত্তরটি হবে অপশান সি, 1603টে, 1603। ঠিক আছে, 1603টি হাইমস সামাবেদা লেখা আছে। তারপর কোশ্চেন নাম্বার 39, হাউ মেনি হাইমস আর দেয়ার ইন যজুর্বেদা? যজুর্বেদাতে কতগুলি মন্ত্র বা হাইমস লেখা আছে? তো 39-এর সঠিক উত্তর হবে অপশান ডি, 1549। ঠিক আছে, 1549। ঠিক আছে,
1549টা হাইমস যজুর্বেদাতে লেখা আছে। তারপর আসছি, হাউ মেনি হাইমস আর দেয়ার ইন অথর্ববেদা? অথর্ববেদাতে কতগুলি মন্ত্র লেখা আছে? তো সঠিক উত্তর হবে অপশান বি 711। ঠিক আছে, 711, 711টি মন্ত্র এই অথর্ববেদাতে লেখা আছে। তারপর কোশ্চেন নাম্বার 41, দ্য ঋগ্বেদিক কালচার ওয়াজ মেনলি বেসড অন? ঋগ্বেদের কালচারটি কিসের ওপর বেস করে ছিল? ঠিক আছে, এটি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো সঠিক উত্তর হবে অপশান সি প্যাস্টোরাল। অপশান সি হবে কি প্যাস্টোরাল। তারপর কোশ্চেন নাম্বার 42, দ্য ঋগ্বেদিক আরিয়ানস হ্যাড নো নলেজ অব? ঋগ্বেদিক আরিয়ানদের কিসের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না? ঠিক আছে, তো সঠিক উত্তরটি হবে আয়রন। কেননা আমরা সকলেই জানি ঋগ্বেদ পিরিয়ডটি ছিল প্রায় 1500 বিসির কাছাকাছি। ঠিক আছে, তো আয়রন উৎপত্তি হয়েছে 1000 বিসিতে। তো অবশ্যই যে তাদের আয়রন সম্বন্ধে কোনো জ্ঞান থাকবে না, আর এটা ছিল 1500 বিসিতে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 43, ভেরি এটি কোশ্চেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসে ডব্লিউবিসিতে অনেকবার এসেইছে। বোঘাজকই ইনস্ক্রিপশন ওয়াজ ডেটেড ইন দ্য ইয়ার? বোঘাজকই নামে একটা ইনস্ক্রিপশন যেটা আফগানিস্তানের ওখানে পাওয়া গিয়েছিল। তো সেখানে বিভিন্ন ইন্ডিয়ান গড বা দেবদেবীদের নাম, বোঘাজকই ইনস্ক্রিপশন আসলে একটা সন্ধি, দুটো জাতির মধ্যে সন্ধি হয়েছিল। তো সেই সন্ধিটাই হচ্ছে বোঘাজকই ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশনটা কবে লেখা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান বি 1400 বিসি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর কোশ্চেন নাম্বার 44, হাউ মেনি পুরাণস আর দেয়ার ইন ভেদিক পিরিয়ড? হাউ মেনি পুরাণস আর দেয়ার ইন ভেদিক পিরিয়ড? তো সঠিক উত্তরটি হবে অপশান সি 18। অনেক সময় গুলিয়ে যায় যে 108 না 18, তো পুরাণ হবে 18 এবং উপনিষদ হলে 108, মাঝখানে একটা শুধু শূন্য ঢুকে যাবে। ঠিক আছে, তো 18টি পুরাণ রয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 45, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভেদিক টেক্সট কন্টেন্টস দ্য কোড অফ কন্ডাক্ট অফ ভেদিক সোসাইটি? ভেদিক সোসাইটির কোড অফ কন্ডাক্ট কোন টেক্সট, ভেদের যে আন্ডারে যে টেক্সটগুলো আছে সেটি কোনটা কোড অফ কন্ডাক্ট হচ্ছে কন্টেন্টস করছে? তো সঠিক উত্তরই হবে স্মৃতি বা স্মৃতি। স্মৃতি নামে একটা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে, বা একটা অধ্যায় আছে বা একটা বই আছে, যেটা যা খুশি বলতে পারো, যেমন পুরাণ আছে, উপনিষদ আছে, বেদান্ত আছে, ঋগ্বেদ আছে, সেরকম স্মৃতি হচ্ছে একটি অধ্যায় বা লেখার কিছু একটা বই। সেখানে কোড অফ কন্ডাক্ট, বিভিন্ন নিয়ম কানুন কোড সেখানে লেখা রয়েছে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 46, হাউ মেনি টাইমস গৌ ইজ মেনশন ইন ভেদা? গৌ মিনস আমরা সকলেই জানি গরু। এই গৌ কথাটা কতবার মেনশন করা হয়েছে ভেদে? তো সঠিক উত্তরটি হবে 46-এর অপশান ডি 176। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গৌ বা গরু ভেদিক পিরিয়ডে কতটা ইম্পর্টেন্ট একটা অ্যানিমেল ছিল। তারপর কোশ্চেন নাম্বার 47, হুইচ অফ দ্য গডেস ইজ নট মেনশনড ইন ঋগ্বেদা? নিচের যে অপশানগুলো রয়েছে দেবদেবীদের, তাদের মধ্যে কার নাম ঋগ্বেদে মেনশন করা ছিল না? অপশান এ ইলা, অপশান বি অদিতি, অপশান সি দুর্গা, নাকি অপশান ডি উষা? তো সঠিক উত্তরটি হবে দুর্গা। যে আমরা দুর্গা পূজা করি, দুর্গার কোনো নাম ঋগ্বেদে মেনশন করা ছিল না। ওকে, দুর্গার নাম আরও পরবর্তীকালে আরও অনেক পরে এসেছে। ওকে, ঋগ্বেদের অনেক পরে এসেছে। তারপর কোশ্চেন নাম্বার 48, পুরাণ ইজ রিটেন বাই? যে 18টি পুরাণ আছে, একটু আগেই বললাম 18টি পুরাণ আছে, যে 18টি পুরাণ কে লিখেছেন? ওকে, তো 48-এর সঠিক উত্তরটি হবে ব্যাসদেব পুরাণ লিখেছেন। আমরা সকলেই জানি ব্যাসদেব আরও একটি ফেমাস একটা মহাকাব্য লিখেছে, সেটা হচ্ছে মহাভারতও ব্যাসদেব লিখেছে। মহাভারতও ব্যাসদেব লিখেছেন। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 49, গায়ত্রী মন্ত্র। আমরা দেখেছি গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের আন্ডারে পড়ে। গায়ত্রী মন্ত্র ওয়াজ অ্যাড্রেস টু? গায়ত্রী মন্ত্র যে আমরা বলি সমস্ত পূজা অর্চনাতেই এখন গায়ত্রী মন্ত্র আমরা পড়ে থাকি, কিন্তু গায়ত্রী মন্ত্র আসলে কোন দেবীকে উদ্দেশ্য করে প্রথম ঋগ্বেদের আন্ডারে লেখা হয়েছিল? সেই সঠিক উত্তরটি হবে সাবিত্রী বলে একজন দেবী আছে আমাদের বেদিক পিরিয়ডে, সেই দেবীকে উদ্দেশ্য করে গায়ত্রী মন্ত্রটা প্রথম লেখা হয়েছিল। তারপর কোশ্চেন নাম্বার 50, দ্য 3 মোস্ট পপুলার গডস অফ ঋগ্বেদিক পিরিয়ডে প্রধান 3টি দেবতা ছিল যাদের পূজা বেশি করে ঋগ্বেদের লোকেরা করতো। তো সেই সঠিক উত্তরটি কী হবে?
কোশ্চেন নাম্বার সি, ইন্দ্র, অগ্নি অ্যান্ড বরুণ। ইন্দ্র বজ্রের দেবতা, অগ্নি আগুনের দেবতা এবং বরুণ হচ্ছে আমাদের পৃথিবীর দেবতা বা ধরিত্রীর দেবতা। তো এই তিনজন দেবতাকে ঋগ্বেদের লোকেরা বেশি করে পুজো অর্চনা করতো। তখন না ছিল শিব, না শিবের পুজো অতটা হতো না, বিষ্ণুর পুজো অতটা হতো না, কিন্তু ইন্দ্র, অগ্নি, বরুণ এদের মধ্যে আবার ইন্দ্র সবথেকে ফেমাস বা সবথেকে উপরের স্তরে ছিল ইন্দ্র। ইন্দ্রর পুজো সবথেকে বেশি হতো ঋগ্বেদিক পিরিয়ডে। ওকে, আজকে এখানেই পার্ট 1-এর কোশ্চেন অ্যান্সার এখানেই শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পার্ট 2-এর ভিডিওটি কালকেই চলে আসবে। তো সেখানে আরও 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এরপর থেকেই শুরু হবে। আরও 50টি ভেরি ইম্পর্টেন্ট, এখন অনেকগুলি কোশ্চেন মিসই আছে যেগুলো পার্ট 2-তে আছে। তো অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে আরও কী কী টপিকের ওপর তোমাদের ভিডিও লাগবে। ওকে, থ্যাংক ইউ।